নমস্কার, দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রঙ্কু দাস মহাশয়কে, যিনি পেশায় অধ্যাপনা করেন, তার পাশাপাশি লিখে চলেছেন অনবরত। আজ বইমেলাতে প্রকাশ পেল তার নতুন বই জঠরের ক্ষত। এই বই সম্পর্কে তার থেকে কিছু কথা আমরা জেনে নেব। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। জঠরের ক্ষত বইটা নিয়ে বলতে গেলে অনেক কথাই আসে, কিন্তু প্রথমত বইটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। মানে বিগত শতকের 7-এর দশক থেকে 9-এর দশক মূলত এর প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি বাংলাদেশের উদ্বাস্তু পরিবার এবং কিভাবে ভারতবর্ষে আসে এবং কিভাবে এখানে জীবনযাপন করে তারই প্রতিলিপি তুলে ধরা হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই উপন্যাসে পরাবাস্তবটা খুব বেশি করে আছে, মনোরোগের কথা আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সাহিত্য নিয়ে অনেকগুলো কাজ করেছি। সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে আমার কাজ রয়েছে, আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে আমার কাজ রয়েছে। ফলে বাংলাদেশের পটভূমি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই ব্যাপারগুলো আমার কাজের মধ্যে বারবার বারবার ফিরে এসেছে। সেই কারণে বাংলাদেশের প্রতি একটা অন্য সিম্প্যাথি আছে। আর যেহেতু দুই বাংলা আমরা এক ছিলাম, এই বিভাজন, রাষ্ট্রের বিভাজন, এটা ভিতর থেকে কোথাও একটা নাড়া দেয় আজও, যে এই বিভাজন আমরা মেনে নিতে পারি না। সেখান থেকেই এই উপন্যাসের উদ্ভব বলা যেতে পারে। সেই যন্ত্রণা, সেই দুঃখ থেকেই উপন্যাসের উদ্ভব। ফলে এই উপন্যাসের যে প্রধান চরিত্র দুঃখ, এ সত্যিই দুঃখ পেয়েছে। মানে তার দুঃখটা আমাদের মতো এই সাধারণ কোনো দুঃখ নয়, তার জীবনটাই পুরো দুঃখময়। ফলে সেই দুঃখের আখ্যান, সেটা মনোরোগের সাথে, অর্থনীতির সাথে, সমাজের সাথে, দেশ ছেড়ে চলে আসার সঙ্গে সঙ্গে সবকিছু মিলিয়ে এই আখ্যান তৈরি হয়েছে। এবার পাঠকরা এটা পড়লে পারে তারা কি রিয়াকশন দেন তার উপর নির্ভর করছে এ লেখা আদৌ সার্থক হবে কিনা। আপনি তো আপনার এই বইটি নিয়ে বললেন অনেক কথাই, কিন্তু আপনার লেখালেখি শুরু কবে থেকে হয়েছিল যদি একটু বলেন। লেখালেখি শুরু করেছি ছেলেবেলায়, মানে স্কুল জীবনে, একদম 5-6-এ পড়ি তখন থেকেই বলা যেতে পারে। প্রবন্ধ, কবিতা, ছোট ছোট গল্প, এগুলো তখন থেকেই লিখতাম। কবিতার বইও দুটি আছে আমার। বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে কবিতা প্রকাশ হয়, দেশেও কবিতা বেরিয়েছে। ফলে ছেলেবেলা থেকেই লেখালেখি একটা শখ, একটা ভালো লাগার জায়গা থেকে আমি করি। আর পরবর্তীকালে আমার পেশার সঙ্গেও যেহেতু ব্যাপারটা যুক্ত হয়ে গেছে, ফলে ব্যাপারটা আমার কাছে খুবই একটা হৃদয়ের ব্যাপার, একটা সহজ ব্যাপার। আপনি বললেন যে ছোটবেলা থেকেই লেখালেখি করছেন। কোন কোন লেখক আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই লেখালেখির ক্ষেত্রে? খুব সমস্যা হলো এটা আমাদের ব্যক্তি জীবনে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে কোন মেয়েটিকে ভালো লাগছে, তা বউ থাকলে পারে আর অন্য মেয়েদের ভালো লাগছে এ কথা বলা যায় না। ফলে এখানে লেখার ক্ষেত্রে তো আর সেরাম কোনো প্রতিবন্ধকতা নেই। ফলে আমরা মন খুলে অনেক নাম করতে পারি। একজনের প্রতি ভালোবাসা এইভাবে গড়ে ওঠা খুব মুশকিল, মানে ধরে রাখা খুব মুশকিল। ফলে একদিকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক, তারাশঙ্কর, উম, জগদীশ গুপ্ত পর্যন্ত, নরেশচন্দ্র গুপ্ত, অচিন্ত সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, আধুনিক কালে আরো অনেক মানুষ আহ, যাদের লেখা পড়ে বড় হয়েছি, লেখা পড়ছি এই মুহূর্তে। ফলে কবি সাহিত্যিক হিসেবে প্রচুর নাম মাথার মধ্যে ঘোরে এবং ভালো লাগে, প্রত্যেককেই কম বেশি ভালো লাগে। এইভাবে আলাদা করে বাছাই করে একটি বা দুটি বা তিনটি নাম বলা খুব মুশকিল আমার পক্ষে। তবে বিভূতিভূষণ আমার বলতে পারা যায়, তার সব দিক থেকে প্রিয়, অনেক প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বড় কাগজ, বড় কাগজে লেখা ছাপা হওয়া, আলো, মঞ্চ, একজন কতখানি আবশ্যক বলে মনে হয় আপনার? যদি একজন লেখক বা কবি বলা হয়, দুটো অর্থে। একটা হচ্ছে বাইর জগতের অর্থে, বাইরের জগৎ, আর একটা অন্তর্জগৎ। অন্তর্জগতে একজন কবি, একজন লেখক, তার কাছে আলো, মঞ্চ, প্রকাশ এগুলোর সত্যি কোনো প্রয়োজন হয় না। কিন্তু আবার প্রকাশিত সাহিত্য, প্রকাশী কবিত্ব, রবীন্দ্রনাথ বলেছেন। ফলে প্রকাশ না হলে তার মধ্যে তার বক্তব্য, তার ভিতরে যে অনুভূতির স্ফুলিঙ্গ ধরা পড়েছে, সেটা প্রকাশ না হলে পারে তিনি আনন্দই বা কিছুটা সম্পূর্ণ পাবেন কি করে। হ্যাঁ, লিখে আনন্দ পান,
লিখে যে আনন্দ, সেই আনন্দটাকে ভাগ করে নেওয়ার মধ্যে আর এক আছে মহা আনন্দ। মিষ্টান্ন মিতরে জনা বলা হয়ে থাকে। মিষ্টি সবার মধ্যে ভাগ করে খাওয়ারই একটা আনন্দ। তাই যখন সেটা পাঠকের কাছে যায়, যখন সেটা আরো 10 জন মানুষ 100 জন মানুষ সেটাকে দেখেন, তখন পাঠকের রিয়াকশনটা লেখকের কাছে কোনো না কোনো ভাবে পৌঁছায়, এবং সেটা কিন্তু তার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে আহ, অবশ্যই এই আলো মঞ্চ এগুলোর প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা অবশ্যই একটা লেখকের জীবনে রয়েছে। একজন লেখক বা কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার অভিমতটা কি বলবেন? সমাজ, এই ব্যাপারটা প্রথমত আমার কাছে একটু ডাউটেবল, কারণ আমি নিজে খুব সামাজিক নই। আম, অবশ্যই সমাজ খুব প্রাসঙ্গিক, কারণ আমরা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যেই আমরা বসবাস করি। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অর্থনীতি যেমন দরকার, সামাজিকতা দরকার, তেমন একটা অন্য দিক রয়েছে, ধর্মীয় দিক রয়েছে, আধ্যাত্মিক দিক রয়েছে, আরো অনেক দার্শনিক দিক থাকতে পারে। সবাই সব দিকে সব সময় তার দৃষ্টিভঙ্গি দিয়ে রাখবে, সবাই সব সম্পর্কে ওয়াকিবহাল হবে, এটা এই জগৎ সংসারের নিয়মও নয়, আর আমার ব্যক্তিগত ধারণা তার নয়। ফলে আমি নিজে যেমন অসামাজিক, যেটুকু না হলে না হয় সমাজের সঙ্গে সেইটুকুই দায়িত্ব কর্তব্য সমাজের পালন করি। যেটাতে মনে হয় এই লেখক, শিল্পী, কবি সবসময় যে সমাজের প্রতি দায়বদ্ধ হবেন তা নয়। সমাজের কথা থাকতেই পারে, সমাজের কথা, সংসারের কথা, অর্থনীতির কথা, মনের কথা সব থাকতেই পারে, কিন্তু সমাজ যে শেষ কথা এটা কখনো হতে পারে না। সবাই সমাজ সম্পর্কে সমান ওয়াকিবহাল হবেন না, বা হওয়া সম্ভব নয়। কেউ কেউ বলেন যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই লেখক বা কবি কিছু বললেন না, সবার কি বলা সম্ভব বা উচিত? না, আমি বিশ্বাস করি যে এই জগৎ সংসার চলছে এক অনন্তের কৃপায়। ফলে তিনি এই জগৎ সংসার চালাচ্ছেন, এবং আমরা মানুষেরা অজস্র জীবজন্তুর মতো আমরা মননশীল হয়ে উন্নত জীবে পরিণত হয়েছি। ফলে সেখানে যদি ডারউইনিজমের তত্ত্ব মেনে এগোই আমরা, তাহলে মানুষ তার নিয়ম অনুযায়ী তার মস্তিষ্কের বা মননের বিকিরণ ঘটেছে, প্রকাশ ঘটেছে, সে উন্নত হয়েছে, এবং এই উন্নতির সঙ্গে সঙ্গে অনেক সমস্যাও তৈরি হয়েছে। ফলে আমাদের এই প্রবাহের মধ্যে সবসময়ই কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, ঘটেই চলেছে। কিন্তু একজন লেখক বা কবি হতে গেলেই তাকে সবসময় কিছু নিয়ে বলতে হবে, এই ধারণায় আমি বিশ্বাসী নই। তিনি বলতেও পারেন, নাও বলতে পারেন। তার যদি মনে হয় যে এই ঘটনাটা আমাকে আমার হৃদয়ে খুব আঘাত দিল, তাকে বলতে পারেন। আবার যদি মনে হয় না, এরম ঘটনা তো প্রবাহে, অজস্র প্রবাহের মধ্যে অজস্র ঘটছে, তিনি নাও বলতে পারেন। ফলে এখানে কাউকে দেগে দেওয়াটা, মানে বলার জন্য বাউন্ড করাটা, এটা কখনোই আমি সমর্থন করি না। ভালো লিখতে গেলে অনেক বেশি পড়তে হয়। বর্তমান সময়ে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে অভ্যাসটা অনেকখানি কমে আসছে বলে দেখা যায়। আপনার কি মনে হয়? বর্তমান সময়ে ছেলেমেয়েরা পড়ছে, কমেছে, এটা সত্যি কথা। কিন্তু আসলে চিরকালই এই আক্ষেপটা আমাদের মধ্যে আছে। কারণ আমরা যারা লিখি বা যারা বইপত্র জগতের মধ্যে থাকি, তারা মনে করি যেন সবাই পড়াশোনা করুক। সবাই পড়াশোনা করে না। আমি একজন পেশার, অধ্যাপনা পেশার লোক হয়েও দেখি আমার ছাত্রছাত্রীরা যতটা পড়ার কথা সাহিত্যটা, ততটা পড়ে না। সেই তুলনায় একজন ব্যাংকের কর্মী, একজন পোস্ট অফিসের কর্মী বা অন্য কাজ করেন যিনি, তিনি অনেক বেশি পড়াশোনা করেন। ফলে পড়াশোনাটা সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে আবদ্ধ হয়ে থাকে না, চিরকালই আমাদের মধ্যে আক্ষেপ আছে। আর হ্যাঁ, বর্তমানে মোবাইল এসে যাওয়ায়, ডিজিটাল মাধ্যম সামনে এসে যাওয়ার জন্য আমরা অনেক বেশি এফেক্টেড, অনেক বেশি আমরা বই থেকে সরে গেছি। কিন্তু তার মানে এই নয় যে বই থেকে আমরা একদম হারিয়ে গেছি। আগেও যে সংখ্যক মানুষজন পড়াশোনা করতেন, পড়াশোনার মধ্যে থাকতেন, আমার মনে হয় এখনো সেই সংখ্যক মানুষ পড়াশোনা করেন। কারণ পড়াশোনা না করলে তারা থাকতে পারবেন না। কারণ তারা বুঝেছেন বইয়ের মধ্যে আছে সেই একটা অমৃত কুম্ভের সন্ধান আছে, যেটাকে ওই বইয়ের মধ্যে না ডুবলে পাওয়া যায় না। ফলে বই পড়ার অভ্যাস মানুষের এখনো আছে, এবং এই বইমেলা তার প্রমাণ অন্তত। অনেকেই বলেন যে যে কোনো কবিতা বা সাহিত্য রচনার ক্ষেত্রে দুঃখ, শূন্যতা বা ক্রাইসিস অনেক বেশি কাজ করে। আপনার কি মনে হয়? দেখুন, দুঃখ ব্যাপারটা, এটা মানুষের একটা এক প্রকার রস বলা যায়, বেঁচে থাকার একটা রস, বেঁচে থাকার একটা রসদ। এবং আমি সাইকোলজিক্যালি স্টাডি করে দেখেছি
যে মানুষ যেন ইচ্ছা করে একটা দুঃখ পেতে চায়, একটা দুঃখ বিলাসী হয়ে বাঁচতে চায়। কিন্তু আসলে যদি খুব গভীরভাবে এবং আরো উপর থেকে নিরপেক্ষভাবে বিচার করা হয়, তাহলে দেখা যাবে দুঃখ আর সুখ একই জিনিস, দুটো বিপরীত প্রান্ত মাত্র। ফলে যারা দুঃখের মধ্যে ডুবে গিয়ে সেখান থেকে লিটারেচারকে তুলে আনতে চায়, তারা ভুল করে। মানে ও পন্থা কোনো পন্থা নয়। দুঃখের মধ্যে কাটানোটা কোনো মানে পন্থা হতে পারে না। দুঃখ একটা, আমি বললাম, দুঃখ একটা জাস্ট একটা একটা রস লাভ করে মানুষ ওখান থেকে। দুঃখের মধ্যে বেঁচে থাকলে একটা ভালো লাগা থাকে, সেই ভালো লাগা থেকে ম্যাক্সিমাম মানুষ দুঃখের মধ্যে জীবনযাপন করতে চায়, সেখান থেকে লিখতে চায়, দুঃখ বিলাসী হতে চায়। কিন্তু আমার মনে হয় না, এইভাবে দুঃখকে নিয়ে সাহিত্য, দুঃখকে নিয়ে শিল্প, দুঃখকে নিয়ে আহ এটা সর্বোত্তম কথা নয়। যদিও আমার উপন্যাসের মধ্যে দুঃখ খুব বড় একটা ফ্যাক্টর, কারণ তার জীবন, তার অর্থনীতি, তার বেঁচে থাকা, তার দেশত্যাগ, তার পিতৃহত্যা, সমস্ত কিছু কাহিনীর মধ্যে এই একটা শিশু মনে যে দুঃখের প্রলেপ দেয়, সেটা একটা অন্য জিনিস। সেটা জীবনচক্রে যাদের আসে দুঃখ, তাদের অনিবার্যভাবে আসে, আসাটা কোনো অন্যায় নয়, কিন্তু অনেকে জোর করে দুঃখ বিলাসী হতে চান। লেখক বা কবির জীবনে বইমেলা কতখানি গুরুত্বপূর্ণ? এটা বলার অপেক্ষা রাখে না। বইমেলা প্রত্যেক লেখক, কবি, পাঠক প্রত্যেকের কাছেই সমান গুরুত্বপূর্ণ। আর যদি আমি ব্যক্তিগতভাবে বলি, আমি বইমেলায় আসছি 95-96 সাল থেকে, বা তারও আগে হয়তো এক আধবার এসেছি। 97 সালে বইমেলা পুড়তে দেখেছি চোখের সামনে, তখন ছাত্রাবস্থা। ফলে সেই থেকে বইমেলার সঙ্গে যুক্ত হয়ে আছি কোনো না কোনো ভাবে। এবং সারা বছরের নতুন নতুন বই বেরোনো, সেগুলো সংগ্রহ করা, পড়া, বহু মানুষের সঙ্গে, গুণীজনের সাথে, প্রিয়জনের সাথে সাক্ষাৎ হওয়া। পরবর্তীকালে আমার নিজের বই একটা একটা করে প্রকাশ হয়েছে, বিভিন্ন প্রকাশে আলো দেখেছে বইগুলো, সেগুলোর সঙ্গে থাকা এবং ঘুরতে ঘুরতে বহুজনের সঙ্গে সাক্ষাৎ হওয়া, বিভিন্ন যোগাযোগ স্থাপন হওয়া, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা পাঠক, তাদের সাথে আহ নিরালায় কথা বলা, এই সব কিছু নিয়ে বইমেলা তো আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে। অন্তত যারা আমরা বই নিয়ে বাঁচি, যারা সারাদিনে অন্তত উম, অধিকাংশ সময়টা বই নিয়ে কাটে, তাদের কাছে বইমেলা সবচেয়ে বড় উৎসব। আর আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলা তো বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বের লোক জানে যে বর্তমানে আরো বৃহৎ হয়েছে এবং আরো সুন্দর হয়েছে, আরো পরিপাটি হয়েছে। আমরা ময়দানে যে ধুলো, যে শুকনো একটা অবস্থার মধ্যে থাকতাম, সেটা বৃহৎ ছিল, কিন্তু সেখান থেকে অনেক বেশি গোছালো, অনেক বেশি সুন্দর বর্তমানের বইমেলা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। নমস্কার। আমিও ধন্যবাদ জানাচ্ছি আলাপ টিভিকে। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমার পাঠকজন, আমার যারা বইটি পড়বেন তাদেরকে, এবং এই আন্তর্জাতিক বইমেলার যারা সংগঠক, পালক পাবলিশার্স, যারা আমার বইটি করেছে তাদেরকে, সকলকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।